নমস্কার, আইনের দর্পণে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক ব্যবস্থাপনার দেশ। এই গণতান্ত্রিক ব্যবস্থাকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য রয়েছে ভারতবর্ষের বিচার ব্যবস্থা। ভারতীয় বিচার ব্যবস্থার বিভিন্ন ধারা, উপধারা এবং প্রকরণ রয়েছে। এরই একটি হলো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য এতদিন যাবৎ ভারতবর্ষে ছিল আইপিসি এবং সিআরপিসির মতো ধারা, কিন্তু অতি সম্প্রতি সেগুলো পরিবর্তিত হতে চলেছে এবং আমরা পেতে চলেছি ভারতীয় নাগরিক সংহিতা আইন। এই বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতা, এই সমস্ত কিছুই নিয়েই আজকে আমাদের আইনের দর্পণে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন ত্রিপুরা ল ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর শ্রী সুভাষ শিকদার মহাশয়। স্যার, আপনাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আমরা এতদিন অবধি জানতাম যে আইপিসি, যেটা 1860-তে এনাক্ট করা হয়েছিল, সেখান থেকে আমরা সেটাকে এখনও ফলো করে যাচ্ছিলাম এবং 2023 সালের 21শে ডিসেম্বর আমাদের লোকসভা এবং রাজ্যসভায় একটি নতুন আইন পাশ হয়, ভারতীয় ন্যায় সংহিতা আইন। এই আইপিসি থেকে বিএনএসের যে যাত্রা, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটার ঠিক কী প্রয়োজন ছিল বা কেনই করা হলো? দেখুন, যেটা আপনি বললেন আইপিসি 1860, মানে আজকের থেকে 163 বছর পুরনো আইন। তো এত পুরনো আইন, ধরুন আইপিসিতে যে ফাইনের পরিমাণ আছে, মিনিমাম ফাইন হচ্ছে 10 টাকা, ম্যাক্সিমাম ফাইন হচ্ছে 1000 টাকা। আমি একটা জায়গা দেখাচ্ছি, এটা পরিবর্তন দরকার ছিল। তারপর সাজার পরিমাণ অনেক জায়গাতেই সাজা, এটা ওই সময় চিন্তা করা হয়েছিল, সাজার পরিমাণ বাড়ানো দরকার ছিল। তারপর কিছু আইন সময়ের, মানে 163 বছর। তো তারপর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই আইন প্রণয়ন করেছিল ব্রিটিশ আমাদের শাসন করার জন্য এই আইনটা তৈরি করেছিল। কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এখন স্বাধীন রাষ্ট্রে এই আইনের কিছু কিছু ধারার প্রয়োজন সেইভাবে নেই। তো এইগুলো সব মিলিয়ে পরিবর্তনটা, এটা মানে ওভারডিউ বলা চলে, এটা আরও আগেও হতে পারতো। যাই হোক, অনেক বড় কাজ এটা এখন হচ্ছে। তো একইভাবে বাকি দুটো, মানে আপনি বিএনএসের কথা জিজ্ঞেস করেছেন, বিএনএসের কথা যেটা বললাম প্রায় একই জিনিস, বাকি দুটো আইনেও একই কথা। বিএনএসএস ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বিকল্প হিসেবে যেটা আসছে, কথার একই ব্যাপার। আমরা আজকের অনুষ্ঠানে মূলত ভারতীয় ন্যায় সংহিতা যে আইনটি রয়েছে সেটা নিয়েই আলোকপাত করার চেষ্টা করব। সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন বারবারই উঁকি দিচ্ছে যে কবে এই আইন প্রণয়ন হবে। তো এটা নিয়ে অনেকে অনেক ধরনের মতামত প্রকাশ করছেন, আপনি যদি একটু বিষয়টা স্পষ্ট করেন। দেখুন, আইনটা প্রণয়ন হবে জুলাইয়ের 1 তারিখ থেকে, এটা সবাই জানে। কিন্তু কথা হচ্ছে সময়টা কোনটা, সেটা ইম্পর্টেন্ট। কারণ পুলিশ স্টেশনে কেস রেজিস্ট্রেশন হয় মিনিট হিসাবে। এটা যেটা লিখে রিসিভড এফআইআর অন 1 জুলাই at 2030 আওয়ার্স বা at 1630 আওয়ার্স বা 1634 আওয়ার্স, এরকম মিনিট অনুযায়ী এটা হয়। তো সেই নিরিখে, সেই হিসেবে আমি বলছি যে 30 জুন রাত্রি 2359 আওয়ার্স, মানে রাত্রি 11:59। এই সময় যে এফআইআর কোথাও রেজিস্ট্রি, মানে রিসিভ হবে যে কোনো থানায় ভারতবর্ষে, সেটা সিআরপিসির আন্ডারেই রেজিস্ট্রি হবে, ওখানে আইপিসি অ্যাপ্লাই করবে, ইন্ডিয়ান পেনাল কোড। ঘড়ির কাঁটা যখন 4টা 0 হয়ে যাবে, 0000, ঠিক ওই সময় যদি কোনো এফআইআর রিসিভ হয়ে থাকে, ওটাও রেজিস্ট্রেশন হবে সিআরপিসিতে এবং ওটার আইন অ্যাপ্লাই করবে আইপিসির ধারা। তারপর ঘড়ি কাঁটা যখন 000 সেকেন্ড, ওই 1 সেকেন্ড থেকে শুরু করে যে কেসগুলো থানায় আসবে ওইগুলো রেজিস্ট্রি হবে বিএনএসএস, আর ধারাটা হবে আইপিসির জায়গায় এই নতুন বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস। এই হচ্ছে ব্যাপার। একই সঙ্গে আমি বলে নিই, তাহলে আগের আইনগুলো কি হবে। দেখুন, যে কেস সেটা পুলিশের তদন্ত অবস্থায়, অথবা কোর্টে কেস, অথবা ডিস্ট্রিক্ট কোর্টে কেস, হাইকোর্টে কেস, সুপ্রিম কোর্টে কেস, যে কেসের জন্ম
হয়ে গেছে ওই সময়টাতে 000 যে টাইমটা, ওই সময় যে কেসটা অলরেডি জন্ম হয়ে গেছে, অলরেডি আছে, সেটা চলবে কিন্তু পুরনো আইনে, সেটাতে নতুন আইনের কিছু আসবে না। আচ্ছা, নতুন আইনগুলো আসবে যে কেসগুলো রেজিস্ট্রেশন হবে, ওই যে বললাম 000 1 সেকেন্ড থেকে শুরু করে যে কেসগুলো রেজিস্ট্রি হবে বিএনএসএস এবং বিএনএস এর আন্ডারে, ওইগুলোতে নতুন আইনগুলো আসবে। মনে করুন একটা কেসে আজকে আসামি পালিয়ে আছে, 10 বছর পর সে ধরা পড়লো, তার বিচারটা 10 বছর পরও কিন্তু, মানে আসামি পালিয়ে গেছে আমি বলছি, তার মানে কেসটা অলরেডি আছে, বোঝা যাচ্ছে, তার বিচারটা কিন্তু 10 বছর পরও ওই পুরনো আইনে হবে। এই যে একটা কনফিউশন, সেটার অবকাশ হলো। এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগতিপূর্ণ প্রশ্ন আসে যে এক্স্যাক্টলি কোথায় কোথায় পরিবর্তন করা হয়েছে, সেটা যদি একটু আপনি বলেন। এই পার্টিকুলার যেটা, এইটাতে পরিবর্তনটা আমি বলছি ভারতীয় ন্যায় সংহিতা, সেটা প্রথম পরিবর্তন হচ্ছে গিয়ে ওটাতে 511টা ধারা ছিল, এখন এটা কমে 358 সেকশনস হচ্ছে, তার মানে অনেক সেকশন কমে যাচ্ছে। তো এটা কমে যাওয়ার কারণে এটা ভাবার কোনো কারণ নেই যে আগে যেগুলো মানে অপরাধ ছিল এগুলো আর এখন অপরাধ নয় বলে কমে গেছে, এটা নয়। কমার মেইন কারণটা হচ্ছে গিয়ে আইপিসিতে অনেক প্রভিশনের জন্য আলাদা আলাদা ধারা ছিল, এখন এগুলো একটার মধ্যে এনে সাবসেকশন বা সাব ক্লজ করে ঢুকে দেওয়া হয়েছে। মনে করুন আগে আনলফুল অ্যাসেম্বলি 141, আনলফুল অ্যাসেম্বলি কি, মানে আনলফুল অ্যাসেম্বলি কে আনলফুল অ্যাসেম্বলিতে জয়েন করেছে ধরা হবে, এটা কি আনলফুল অ্যাসেম্বলির পানিশমেন্ট কি, এই জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ছিল। এখন এগুলোকে করেসপন্ডিং লোতে এনে ABCD করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার জন্য মানে ওই সংখ্যাটা অনেক কমে গেছে। আর আপনি পরিবর্তন বলছিলেন না, পরিবর্তন ধরুন অনেক কিছুই পরিবর্তন হয়েছে। প্রথম আমি নাম দিয়ে যদি শুরু করি, দেখুন ওইটা ছিল ব্রিটিশ আমলের আইন, কলোনিয়াল। কি ছিল? ইন্ডিয়ান পেনাল কোড, পেনাল মানে সামথিং পানিশমেন্ট এরকম। এখন বলা হচ্ছে এটাকে ভারতীয় ন্যায় সংহিতা, মানে নাগরিককে ন্যায় দেওয়ার জন্য এটা এই সংহিতাটা। ওই বাকি দুটো আইনও ঠিক একইভাবে। প্রথম হচ্ছে এই নামের পরিবর্তন, অ্যাপ্রোচটাই হচ্ছে গিয়ে অন্যরকম। আগে ছিল প্যানেল কোড, মানে প্যানালাইজ করা হবে, স্বাভাবিক, ব্রিটিশ আমাদের শাসন করতো, কাজেই আমাদের প্যানালাইজ কথাটাই বেশি ছিল। কিন্তু এখন হচ্ছে যে আমাদের মানে যারা শাসন করছেন তারাও ভারতীয় নাগরিক, আমরাও ভারতীয় নাগরিক, কাজেই নামটা দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, মানে ন্যায় দেওয়ার জন্য এটা। 2 নম্বর হচ্ছে চাইল্ডের ডেফিনেশন। এই পুরনো আইনে চাইল্ডের ডেফিনেশন কোনো জায়গায় ছিল মাইনর, কোনো জায়গায় ছিল 16 বছরের নিচে, মানে এরকম ছিল। এখন এটাকে ডিফাইন করে দেওয়া আছে, চাইল্ড বোঝাবে 18 বছর যার হয়নি। আচ্ছা, সে মেয়ে হোক ছেলে হোক সে চাইল্ড হবে, এটা এই একটা ডেফিনেশন। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আপনার ক্রাইম এগেইনস্ট উইমেন এবং চিলড্রেন। ক্রাইম এগেইনস্ট উইমেন কি হয়েছে সময়ে, মানে এটা তো 1807 সালের আইন, 1860-তে আইনটা তৈরি হয়ে গেছে। তারপর যখন যেভাবে দরকার হয়েছে সেইভাবে আইন মানে ঢোকানো হয়েছে। যেমন ধরুন 1983 সালে, 83 নয় ধরুন 80 সাল এরকম সময়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, উত্তর ভারতে বোধহয় বেশি ছিল, পণের জন্য অত্যাচার, গৃহবধূকে পণের জন্য অত্যাচার, ডাউরি টর্চার। এই ডাউরি টর্চারের কারণে নতুন আইন করার প্রয়োজন আসে। তো 498 সেকশন ছিল আগেই, ওটার সঙ্গে 498A ঢোকানো হয়েছে। তারপর আরও কয়েক বছর যাওয়ার পর বধূ হত্যা যখন খুব বাড়তে লাগলো, বধূ হত্যা মানে স্বামীর বাড়িতে 4 দেওয়ালের ভেতরে বধূ মারা যাচ্ছে, স্বাভাবিক কোনো উইটনেস তো পাওয়া সম্ভব নয়, ওটাও মার্ডার। কিন্তু এটাকে নতুনভাবে অন্যভাবে এটাকে করা হলো যে যদি বিয়ের 7 বছরের মধ্যে মানে আনন্যাচারাল কন্ডিশনে মৃত্যু হয় এবং যদি পণের দাবি থাকে, এই 3টে জিনিস যদি থাকে, তাহলে ধরে নেওয়া হবে মৃত্যুর জন্য হাজব্যান্ডের রিলেটিভ ওনারাই দায়ী। তো এই আইনটা
304 সেকশনে ঢোকানো হয়, 304B, এটা 86 সনে ঢোকানো হয়। আচ্ছা আচ্ছা, রেপ 376 একটা সেকশন ছিল। আমরা জানি নির্ভয়া কেস, তারপর 16তে খুব সম্ভব উন্নাও কেস, তারপর জম্মুর কাটুয়া কেস, ইউপির হাতরাস দলিত লেডির গ্যাংরেপ মার্ডার। তো এইগুলো এই সময়গুলোতে 376-এর সঙ্গে 376A, B, C, BA, AB এরকম সেকশন ঢুকেছে। সিমিলারলি আগে যেটা আউটরেজিং মডেস্টি অফ ওমেন 354 একটা সেকশন ছিল, সেটার সঙ্গে এরকম ABCD অনেক ইয়ে ঢুকেছে। কারণটা হচ্ছে গিয়ে দেখুন, সময়ের সঙ্গে এই যে আমাদের নতুন ইলেকট্রনিক, আমরা সবাই জানি এই যে ইলেকট্রনিক ডিভাইস আসার সঙ্গে সঙ্গে ক্রাইমের সিস্টেমও চেঞ্জ হয়েছে। ক্রাইম কীভাবে, মানে আগে কীভাবে হতো, এখন এগুলো কমপ্লিটলি ডিফারেন্ট। তো এই যে মানে উইমেন রিলেটেড ক্রাইম এবং ক্রাইম এগেইনস্ট চিলড্রেন, এগুলো আইপিসির বিভিন্ন জায়গায় মানে ছড়ানো ছিটানো ছিল। এই আইনে এগুলোকে একটা পার্টিকুলার চ্যাপ্টার 5-এ সবগুলো ঢোকানো হয়েছে। সিমিলারলি অফেন্স এফেক্টিং হিউম্যান বডি, ধরুন একদম ছোট মানে এক্সট্রিম যেটা মার্ডার, সেটা এক্সট্রিম, আর একদম কম যদি ধরি আমি, ধরুন ইউজ অফ ক্রিমিনাল ফোর্স, অ্যাসাল্ট, এগুলো এক জায়গায় মোটামুটি ছিল, কিন্তু এগুলোকে আরও সুন্দর মানে সিরিয়ালি এগুলোকে সাজিয়ে সেটাও এক জায়গায় করা হয়েছে। নতুন অফেন্স মানে অর্গানাইজড ক্রাইম বলতে আমরা বুঝি মানে 2জন 3জন 4জন মিলে প্ল্যান করে কোনো ক্রাইম করা উইথ দ্য অবজেক্ট অফ আর্নিং মানি ফ্রম দ্যাট ক্রাইম। ধরুন কিডন্যাপ করে নিয়ে গিয়ে র্যানসম চাওয়া, তো এটাকেই অর্গানাইজড ক্রাইম বলে। অনেক রকমের অর্গানাইজড ক্রাইম আছে। সেই অর্গানাইজড ক্রাইম, তারপর টেরোরিস্ট অ্যাক্ট, এগুলো সেপারেট আইন আছে, কিন্তু এখন এই জেনারেল মানে ন্যায় সংহিতা যেটা, সেটার মধ্যে এগুলো স্পেসিফিক আইনগুলো অপরাধ হিসাবে এগুলোকে ঢোকানো হয়েছে। সব থেকে বড় যেটা চেঞ্জ আমি মনে করি, সেডিশন, দেশদ্রোহিতা। এই সেডিশন 124A অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড, এটা নিয়ে সময় সময় মানে আমরা পত্রপত্রিকায়, টিভিতে আমরা শুনেছি, পড়েছি এইটার মিসইউজ নিয়ে কথা হয়েছে। এটা কি আইনটা 1860-তে যখন আইপিসি হয় তখন এটা ছিল না। ব্রিটিশ 1870-তে প্রথম এটা প্রণয়ন করে। এটার আমি মানে পুরোটা পড়ছি না, আমি দু একটা জায়গা পড়ছি। এটার মানে ওই আইনটার ধার বা টিথ কতটুকু ছিল। ব্রিং ইনটু হেট্রেড অর কন্টেম্পট অর এক্সাইটস অর অ্যাটেম্পটস টু এক্সাইট ডিসঅ্যাফেকশন আমরা বুঝি ভালোবাসা, ডিসঅ্যাফেকশন টুয়ার্ডস দ্য গভর্নমেন্ট এস্টাবলিশড বাই ল ইন ইন্ডিয়া। যদি কোনো কেউ এমন কিছু করে মানে এক্সাইটস অর অ্যাটেম্পটস টু এক্সাইট ডিসঅ্যাফেকশন, মানে আমি এই সরকারকে পছন্দ করি না, আমি ভালোবাসি না, ইভেন এটাও যদি কেউ প্রকাশ্যে প্রকাশ করে, ওটাতেও এর থেকে বেশি তো আরও ছিলই, সেটাতেও সেডিশন ল অ্যাপ্লাই হওয়া সম্ভব ছিল। সেটা ছিল ব্রিটিশ যখন 1870-তে এটা আনে, তারপর এটাকে অ্যামেন্ড করেছে 1898-এ, ওই সময়ই আবার। তো অ্যাকচুয়ালি এই আইনটা ব্রিটিশের জন্য হয়তো দরকার ছিল, কারণ ব্রিটিশ আমাদেরকে শাসন করছিল। কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর, যেটা আমি আগেও বলেছি, যারা আমাদের মানে শাসন করছেন বা আমাদের লিডার, ওনারাও ভারতীয় নাগরিক, প্রজারাও ভারতীয় নাগরিক। তো অ্যাকচুয়ালি এই আইনের ওই সেন্সে প্রয়োজনটা কিন্তু 1947 সালের 15 আগস্টের পরে ছিল না। কিন্তু এই আইনটা এই আইপিসিতে থাকার কারণে এটা সময় সময় এটার প্রচুর মিসইউজ করেছে বিভিন্ন স্টেটের পুলিশ। আমি কয়েকটা মানে উদাহরণস্বরূপ বলছি আপনাকে। এটা কিন্তু এটার অ্যাপ্লিকেশন হবে যদি মানে প্রকাশ্যে গভর্নমেন্টের এগেইনস্টে, মানে এই গভর্নমেন্টের বিরোধিতা মানে কি বলবো, আমি ডিফাই করছি এই গভর্নমেন্টকে, এরকম কিছু হলে এটার অ্যাপ্লাই হওয়ার কথা। কিন্তু এটা অ্যাপ্লাই হয়েছে, যেমন আপনার ফার্ম ল, যেটা হরিয়ানা পাঞ্জাবে প্রোটেস্ট হয়েছিল, এই ফার্ম লর সময় 6টা কেস রেজিস্ট্রি হয়েছে। ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতা যারা করেছে, তারা ওই আইনের বিরোধিতা করেছে, তারা গভর্নমেন্ট অফ দ্য ডে কে চ্যালেঞ্জ করেনি। কিন্তু অ্যাটলিস্ট 25টা কেস হয়েছে ভারতের বিভিন্ন জায়গায়।
হাতরাস ইনসিডেন্টের পরে 22টা কেস হয়েছে, আমি জানি না এই 22টা কেস কাদের এগেনস্টে হয়েছে, কিন্তু হয়েছে। ইভেন পুলওয়ামা সিআরপিএফ ইনসিডেন্টের যে সিআরপিএফকে যে ইয়ে করেছিল তারপরেও 27টা কেস হয়েছে। তা এরপর ধরুন মানে লাস্টলি যদি আমি বলি 2020 সালে অ্যাটলিস্ট 10টা এফআইআর রেজিস্ট্রেশন হয়েছে 6টা স্টেটে এগেনস্ট জার্নালিস্ট, এবং কংগ্রেস লিডার শশী থারুর এগেনস্টেও একটা কেস হয়েছে কোথাও। এই সব কিছুর পরে সুপ্রিম কোর্ট মে 2022 এই যত কেস রেজিস্টার হয়েছিল সব কিছু সাসপেন্ড করে দেয়। তাহলে এগুলো সাসপেন্ডেড থাকবে, নো ইনভেস্টিগেশন, নাথিং। নতুন কেস রেজিস্ট্রি হলে রেজিস্ট্রেশন ঠিক আছে, বাট ইনভেস্টিগেশন হবে না। তারপর সুপ্রিম কোর্টে সময় সময় হিয়ারিং হয়। 2023 সালে সুপ্রিম কোর্ট এটা লার্জার বেঞ্চে রেফার করে, কারণ 1962 সনে কেদারনাথ ভার্সেস স্টেট অফ বিহার এই কেসে সুপ্রিম কোর্টের 5 জাজের বেঞ্চ এটা বলেছিল, ওটা চ্যালেঞ্জ হয়েছিল আইনটা, এই 124A। সুপ্রিম কোর্ট বলেছিল যে না, এটা ঠিকই আছে। তো যেহেতু 5 জাজের বেঞ্চ বলেছে ঠিক আছে, এই জন্য এবার সুপ্রিম কোর্ট এটা 5 জাজের বেশি বেঞ্চে এটা রেফার করেছেন চিফ জাস্টিস, এটা এখনো পেন্ডিং আছে। আর ওইগুলো হিয়ারিংয়ের সময় সুপ্রিম কোর্টে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা লয়ার, হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল বারে, ওনারা বলেছেন যে নতুন আইন আসছে, এটাতে এই আইনটা থাকবে না। তো এখন এই আইনটা আসার পর আমরা দেখছি অ্যাকচুয়ালি এটা নেই। এইটার বিকল্প যদি আমি বলি, মানে কেউ কেউ যারা মানে ক্রিটিকরা বলছেন ওটা নেই, এটাকে অন্যভাবে আনা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, অন্যভাবে এটা আনা হয়নি। 152 অফ বিএনএস, এই 152 অফ বিএনএস মানে যারা ক্রিটিকাররা বলছেন ওইটার বিকল্প, কিন্তু 152 অফ বিএনএস সিম্পলি হচ্ছে এটা কখন অ্যাপ্লাই হবে। আমি একটু মিস করেছি, আমি বলেন, যেমন আমাদের এখানে 10,323 আমরা সবাই জানি, ওনারা সময় সময় এজিটেশন করেছেন ওদের ডিমান্ড নিয়ে। এখানে ফরচুনেটলি এটা অ্যাপ্লাই হয়নি, 124 অ্যাপ্লাই হয়নি। কিন্তু এই ধরনের ঘটনাতে কিন্তু অন্য স্টেটে হয়েছে, তো সেটাকে আমরা মিসইউজই বলতে পারি। আমরা যদি 10,323-এর কথা বলি, ওনাদের ডিমান্ড কি ছিল? ওনাদের চাকরি দেওয়া, এই তো, অন্য কিছু তো নয়। তো অন্যান্য জায়গাতেও ওই রকমই ব্যাপার, কিন্তু এটা অ্যাপ্লাই হয়েছে। আর 152 বিএনএস যেটা বিকল্প বলা হচ্ছে, এটা বিকল্প নয়। এটাতে কেসটা তখনই হবে যদি ভারতবর্ষের কোনো জায়গাতে কেউ, সাপোজ আজকে ভারতবর্ষের কোনো একটা স্টেটের কোনো পার্টের রেসিডেন্টরা বলেন যে না, আমরা ইন্ডিয়াতে থাকবো না, আমরা এই পাশের কান্ট্রি মিয়ানমারে আমরা জয়েন করব। আচ্ছা। এবং এটা বলে যদি আর্ম রিবেলিয়ন বা ওখানে যারা ধরুন পুলিশে আছে, আমি যদি ত্রিপুরা কনটেক্সটে বলি টিএসআরে আছে, তারা যদি ওখানে আর্ম রিবেলিয়ন করে এই মানে ডিমান্ডটা নিয়ে, তখন এই আইনটা অ্যাপ্লাই হবে। এছাড়া এই আইনটা অ্যাপ্লাই, ওই আগের যেটা অ্যাপ্লাই মিসইউজ হয়েছে ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই হতো এখন আর সেটা এটার নেই। এটা অ্যাপ্লাই মানে এই 152-তে এরকম কিছু নেই, যেটা আমি পড়ে শুনিয়েছি 124A-তে ছিল এক্সাইট ডিসঅ্যাফেকশন। আমি সরকারকে মানে আমি ভালোবাসি না, এই ধরনের কথা থাকলেও পসিবল ছিল। এটার মধ্যে শুধু যদি ওই বললাম যে আমি ইন্ডিয়াতে থাকবো না, সেসেশনিস্ট অ্যাক্টিভিটি, এটার জন্য আমি আর্ম মুভমেন্ট করলাম, তখন এটা অ্যাপ্লাই হবে। তো এটা একটা বিরাট চেঞ্জ, সিগনিফিক্যান্ট একটা চেঞ্জ। আর এটার সঙ্গে একটু বলেন, এই পুরনো যেগুলো কেস অলরেডি আছে সেটা কি হবে, সেটা ডিসাইড হবে ওই যে সুপ্রিম কোর্টের লার্জার বেঞ্চে যে রেফার হয়েছে, ওই বেঞ্চ কি জাজমেন্ট দেবেন সেটার উপর পেন্ডিং কেসগুলো কিভাবে হবে। এখন তো এটা সাসপেন্ডেড আছে, থামানো আছে, ওটা ডিসাইড হবে। এটা একটা বিরাট চেঞ্জ। তারপর আমি আসবো এটাতে, যেটা আমাদের সব জায়গায়, প্রত্যেক ভারতবর্ষের সব জায়গায় আজকে সমস্যা, ডেথ কজ বাই র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট অ্যাক্ট। এটার মানে বেশি হচ্ছে ডেথ কজ বাই র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং। আসলে অফেন্সটা হচ্ছে মানে যে কোনো ডেথ কজড বাই র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট অ্যাক্ট। একজন ইলেকট্রিশিয়ান এসে কাজ করছে কারো বাড়িতে, তার যেটুকু সাবধানতা নেওয়া দরকার ছিল সে সেটা না নিয়ে করলো, সেটার জন্য ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে কেউ মারা গেল, এটাও র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট অ্যাক্ট। তো এটা খুব বেশি হয় ওই মানে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে মানে ডেথ যদি হয়, তো ডেথটা মানে কেসটা যেটা হয় সেটা হচ্ছে র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং রেজাল্টিং ইন দ্য অ্যাক্সিডেন্ট কজিং ডেথ। তো এটার
ইন্ডিয়ান পেনাল কোডে পানিশমেন্ট ছিল 2 বছর পর্যন্ত জেল অথবা ফাইন অথবা দুটোই। এটা নতুন আইনে এটা পানিশমেন্ট জেলটা কম্পালসারি করা হয়েছে, সেটা 5 বছর পর্যন্ত যে কোনো পিরিয়ড হতে পারে। কিন্তু আগে যেটা ছিল মানে ফাইন অথবা অথবা, এই অথবা নেই, এখন হচ্ছে 5 years এন্ড ফাইন। তো ইমপ্রিজনমেন্ট থাকতে হবে, সঙ্গে একটা ফাইন থাকবে, সেটা ওপেন রাখা হয়েছে কত। আর এটাই সঙ্গে যদি রেশ এন্ড নেগলিজেন্ট অ্যাক্ট কজেস ডেথ অফ এ পেশেন্ট ডিউ টু রেশ এন্ড নেগলিজেন্ট অ্যাক্ট অফ এ ডক্টর, সেই ক্ষেত্রে পানিশমেন্টটা কম রাখা হয়েছে, সেটা 2 বছর এবং ফাইন আপ টু 2 years এন্ড ফাইন। আচ্ছা, কিন্তু অন্য ক্ষেত্রে সেটা 2 বছর থেকে 5 বছর। এটা একটা বিশেষ চেঞ্জ হয়েছে। তারপর হচ্ছে আপনার মানে যে কোনো অফেন্সের একটা হচ্ছে গিয়ে মানে একটা অফেন্স কেউ করবে মানে যদি এটা মোর দেন একজন হয়, একজনের বেশি যদি এটাতে ইনভলভ থাকে, তারপর তো একটা কনস্পিরেসি হয়, সর্ট অফ প্ল্যানিং কনস্পিরেসি, তারপর হয় অ্যাটেম্পট মানে করতে যাওয়াটা, তো ওটা অ্যাটেম্পট হিসেবেই থেকে যায় যদি সেটা সাকসেসফুল না হয়। আর আরেকটা হচ্ছে গিয়ে ধরুন আমরা 3 জন মিলে প্ল্যান, মানে মেইন ক্রাইমটা আমি করব, কিন্তু আপনি আমাকে সাহায্য করবেন একভাবে, উনি আমাকে সাহায্য করবে আরেকভাবে, এটা হচ্ছে অ্যাবেটমেন্ট। তো এই আইপিসিতে এগুলো আলাদা আলাদাভাবে বিভিন্ন জায়গাতে ছিল, এগুলো এখানে নতুন আইনে ভারতীয় ন্যায় সংহিতাতে এটাকে এক জায়গায় করা হয়েছে, কনসলিডেটেড করা হয়েছে। পানিশমেন্টের যেটা আমি বললাম যে খুব কম ফাইন ছিল 10 টাকা এবং 1000 টাকা, এটাকে বাড়ানো হয়েছে, প্রপোর্শনেটলি এটা বাড়ানো হয়েছে। এবং আইপিসিতে নয়, ওটা অ্যাকচুয়ালি সিআরপিসিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাসের ফাইন দেওয়ার ক্ষমতা হচ্ছে 10,000 টাকা ম্যাক্সিমাম। আচ্ছা, সেটাকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। এখন একজন ম্যাজিস্ট্রেট নতুন আইনে কেস করলে 50,000 টাকা অবধি ফাইন দিতে পারবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস। আর ধরুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনলিমিটেড বা সেশন জাজ, ওখানে কোনো লিমিটের ব্যাপার নেই। তো এটা হচ্ছে মানে ফাইনের ব্যাপারে এটা বললাম। আচ্ছা, এখানে ওই পানিশমেন্টের একটু পরিবর্তন হয়েছে। আমি বলেছি পানিশমেন্ট কিছু কিছু পানিশমেন্ট বাড়ানো হয়েছে, যেমন ধরুন 33টা অপরাধের ক্ষেত্রে পানিশমেন্ট বাড়ানো হয়েছে, 83 অফেন্সের ক্ষেত্রে ফাইন বাড়ানো হয়েছে, আর 23টা অফেন্সের ক্ষেত্রে এই যে একটা আমি বললাম যে আগে যে ছিল না, মানে জেল টার্ম ছিল না, 23টা অফেন্সের ক্ষেত্রে মানে জেল ম্যান্ডেটারি করা হয়েছে, মানে কিছু মানে একটা পিরিয়ড হলেও জেল দিতেই হবে। আচ্ছা, তারপর হচ্ছে পানিশমেন্ট নিয়ে যখন কথা হচ্ছে একটা জায়গায় আসতে হবে, এই যে অ্যাজ এ ফর্ম অফ পানিশমেন্ট কমিউনিটি সার্ভিসকে ইনক্লুড করা হয়েছে, সেটা যদি একটু বলেন। হ্যাঁ, সেটাই আমি বলছি। কমিউনিটি সার্ভিস একটা নতুন সেন্টেন্স হিসাবে ইন্ট্রোডিউস করা হয়েছে। এটা কোন কোন জায়গাতে দেওয়া যেতে পারে কমিউনিটি সার্ভিস? একটা হচ্ছে গিয়ে প্রোক্লেমেশন, মানে আসামি ধরা যাচ্ছে না, ওয়ারেন্ট এক্সিকিউট হচ্ছে না, তখন একটা ঘোষণাপত্র কোর্ট পাবলিশ করে। ঘোষণাপত্র মানে এটা আসামি মানে লাস্ট নোন রেসিডেন্স, সে লাস্ট কোথায় থাকতো সেখানে তার বাড়িতে টাঙানো হয়, সেটাতে লেখা থাকে তোমার বিরুদ্ধে এই অভিযোগ, তুমি এই তারিখের মধ্যে, মানে 30 দিন সময়, যেদিন টাঙাবে তার থেকে 30 দিন সময় থাকতে হবে মিনিমাম, বেশি থাকলেও চলবে। সেটা হচ্ছে ঘোষণাপত্র। সেই ঘোষণাপত্র যদি সঠিকভাবে জারি হয় এবং কোনো আসামি যদি না আসে, সেটার জন্য একটা পানিশমেন্ট আছে। এখন সেটা ওয়ান অফ দ্য পানিশমেন্টস এই কমিউনিটি সার্ভিস। তারপর অ্যাটেম্পট টু সুইসাইড একটা অফেন্স ছিল 309 আইপিসি, সেটা এখন নেই, কারণ এটা সম্বন্ধেও মানে অনেক ক্রিটিসিজম ছিল রাইটলি, যে অ্যাটেম্পট টু মানে একজন সুইসাইড করতে গেছে, মানে সাকসেসফুল হয়নি, তারপরে তার এগেনস্টে ক্রিমিনাল অফেন্স রেজিস্ট্রি হচ্ছে। তো এটার অ্যাকচুয়ালি ক্রিটিসিজম আমি মনে করি সঠিক ছিল। এই সুন্দর পৃথিবীর থেকে কে চলে যেতে চায়? মরতে কি কেউ চায় না? আমার তো এখন মানে আই এম 68 ইয়ার্স রানিং, আমার জন্য প্রত্যেক দিন নতুন, প্রত্যেক দিন আমার জন্য নতুনভাবে, মানে এই দিন আমি কি করব সেটা আমাকে মানে আপ্লুত করে। মরতে কেউ চায় না, কিন্তু যে সুইসাইড করতে যাচ্ছে তার এমন একটা কারণ হয়েছে যে তার বাঁচার থেকে মরাটা তার জন্য মনে হচ্ছে ভালো, সেই জন্য সেইটা অ্যাটেম্প করছে। এবার সে অ্যাটেম্প করতে গিয়ে সাকসেসফুল হলো না, তারপর তার এগেনস্টে
ক্রিমিনাল কেস হওয়া, সেটা আমিও মনে করি সেটা ঠিক ছিল না। হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে হ্যাঁ, এটা নতুন আইনে এটাকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু এটা বাদ দিয়ে একটা নতুন আইন হিসেবে এসছে, যদি পাবলিক সার্ভেন্টকে পাবলিক ডিউটি করতে বিরত থাকার জন্য বা বাধা দেওয়ার জন্য কেউ সুইসাইড অ্যাটেম্প্ট করে। মনে করুন একজন পুলিশ অফিসার একজনের বাড়িতে গেল আসামিকে ধরতে, রাইটলি, ঠিক আছে, ওখানে যাওয়ার পর তার ওয়াইফ, তার স্ত্রী বা তার মা বা তার কেউ আত্মীয় বলেন যে দেখো এই আমার হাতে বিষ, তুমি যদি ওকে অ্যারেস্ট করো, নিয়ে যাও, আমি কিন্তু এটা মুখে দিচ্ছি, আমি কিন্তু সুইসাইড করব। তো পুলিশ তো রফুলি অ্যারেস্ট করতে যাচ্ছে, সে যখন অ্যারেস্ট করলো উনি এটা মুখে দিলেন, দিয়ে উনি মানে মারা গেলেন না, মারা যাবেনও না, কারণ উনি তো অ্যাকচুয়ালি সুইসাইড করতে চাইছেন না। এটা হচ্ছে ওই আগে যেটা বলেছি এটার সঙ্গে কিন্তু এটা অনেক তফাৎ। ওটাতে হচ্ছে মানে পার্টিকুলার যিনি উনি সুইসাইড করে মরতে চাইছেন, কিন্তু কোনো কারণে এটা সুইসাইড অ্যাটেম্পটটা ফেইলিওর হয়ে গেছে। আর এখানে হচ্ছে সুইসাইড করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে পাবলিক সার্ভেন্টকে তার কাজ থেকে বিরত করা, ও যেন অ্যারেস্ট করে নিয়ে না যায়, এই ধরনের ভয় দেখানো। এটা যদি কেউ করে তাহলে পানিশমেন্ট, ওইটাতেও কমিউনিটি সার্ভিস ইজ ওয়ান অফ দ্য পানিশমেন্ট। নেক্সট হচ্ছে ছোটোখাটো চুরি, মানে 5,000 টাকা অবধি জিনিসের যদি কেউ চুরি করে এবং চুরিতে ধরা পড়ার পর যদি ওটা ফেরত দিয়ে দেয়, টাকা বা 5,000 টাকা মূল্য পর্যন্ত, তাহলে তার বড় কিছু পানিশমেন্ট হবে না, কমিউনিটি সার্ভিস পানিশমেন্ট হতে পারে। আরেকটা হতে পারে মানে মদ খেয়ে পাবলিক প্লেসে মিসকন্ডাক্ট, চিৎকার করা, শান্তিভঙ্গ করা, এটার জন্য কমিউনিটি সার্ভিস ওয়ান অফ দ্য পানিশমেন্ট হতে পারে। আরেকটা হতে পারে ডিফেমেশন। এখন পানিশমেন্ট হচ্ছে 2 বছর জেল অথবা ফাইন অথবা দুটোই। এটাতে কমিউনিটি সার্ভিস। ডিফেমেশন আমরা জানি মানে মিথ্যা, আমার নামে একটা ঘটনা পাবলিশ করে দেওয়া যেটা সত্য নয়, আমাকে ডিফেম করার জন্য। তো এটার জন্য কমিউনিটি সার্ভিস পানিশমেন্ট হিসেবে হতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে কমিউনিটি সার্ভিস পানিশমেন্ট এখানে আইনে শুধু কমিউনিটি সার্ভিস হিসেবে বলে দেওয়া হয়েছে, কিন্তু এটা স্পেসিফাই কি করা হয়েছে? স্পেসিফাই করা হয়নি। এখানেই সমস্যাটা হবে, এটা নিয়ে ভাবতে হবে। কারণ দেখুন কমিউনিটি সার্ভিস, আমি ম্যাজিস্ট্রেট, আমি একটা ট্রাই করে আমি বললাম কমিউনিটি সার্ভিস মানে আমি দেব। এখন আমাকে কিন্তু অনেক কিছু জিনিস ভাবতে হবে। একটা হচ্ছে গিয়ে আমি যাকে কমিউনিটি সার্ভিস করতে বলছি সে কিন্তু একজন কনভিক্ট, মানে যে ক্রাইম করেছে সে মানে দোষী নির্ধারিত হয়ে গেছে। দুরকম হয়, একটা হচ্ছে একজনের এগেনস্টে কেস রেজিস্ট্রি হলো, কেসটা প্রমাণ হলো না, এটা অ্যাকিউটেল যেটা আমরা বলি, প্রমাণ করতে পারা। আরেকটা হচ্ছে কি প্রমাণ হলে আমরা বলি কনভিক্টেড। তো এখানে কমিউনিটি সার্ভিসের পানিশমেন্ট দেওয়ার প্রশ্ন তখনই আসবে যখন একজন কনভিক্টেড, তো সে কিন্তু কনভিক্টেড। তো কমিউনিটি সার্ভিস যে আমি অর্ডার করব, আমাকে ভাবতে হবে যে তার সার্ভিসটা ওই জায়গাতে কমিউনিটি মানে সোসাইটি, কিন্তু সোসাইটির কিছু লোকজন, এই তো কমিউনিটি বলতে এটা আমরা এটাই বুঝবো। তো ওই লোকজন যেখানে আমরা পাঠিয়ে কমিউনিটি সার্ভিসটা করার কথা বলছি, ওদের কাছে এটা অ্যাকসেপ্টেবল হবে কিনা, এটা আমার চিন্তাধারা। 2 নম্বর হচ্ছে কি এখন কি হয়, ধরুন একজন দোষী সাব্যস্ত হলো, আমরা 3টা জিনিস করি। একটা হচ্ছে খুব ফার্স্ট টাইম অফেন্ডার, ছোটোখাটো অফেন্স, প্রবেশন অফিসারের কাছ থেকে রিপোর্ট নিয়ে প্রবেশন অফেন্ডার সেক্টরে ছেড়ে দিই। 1 বছরের জন্য তুমি ওয়াচে থাকবে, যদি কিছু না করো, কোনো অ্যাডভার্স রিপোর্ট না আসে, তোমার শেষ হয়ে যাবে। আরেকটা করি যে ফাইন দিয়ে তোমাকে 2,000 টাকা ফাইন করলাম, ফাইন যদি দিতে পারে, তুমি না দিতে পারলে 2 মাস জেল খাটবে, দিতে পারলো না জেলে পাঠিয়ে দিলাম। 3 নম্বর যেটা হয়, তোমাকে 2 বছরের জেল সাজা দিলাম, সঙ্গে ফাইন থাকতে পারে, জেলে নিয়ে গেল। এইটাই কিন্তু এখন আছে পানিশমেন্ট। এটা হচ্ছে গিয়ে প্রবেশনটা পানিশমেন্ট নয়, অ্যাকচুয়ালি প্রবেশন হচ্ছে গিয়ে পানিশমেন্ট না দিয়ে তার আগে এটা বিকল্প। হ্যাঁ, তো আমি যেটা বলছি মানে কনভিকশনের পরে এই 3টে জিনিস হতে পারে। এখন যেটা আছে লাইন, সেই আইনে 3টে পসিবিলিটি। কিন্তু কমিউনিটি সার্ভিসে কিন্তু ওই যে বললাম অনেকগুলো ব্যাপার, ওই মানে এই প্রথম বললাম যে ওই কমিউনিটি সার্ভিসটা নিতে রাজি আছে কিনা সেটা ভাবতে হবে। 2 নম্বর হচ্ছে আমাকে একজনকে দায়িত্ব দিতে হবে যে আমি যে কমিউনিটি সার্ভিসটা করতে বলছি তাকে, সে সেটা ঠিকভাবে করছে কিনা, এবং সেটার একটা রিপোর্ট আসতে হবে। না হলে আমি এই কমিউনিটি সার্ভিস করতে বলে ছেড়ে দিলাম, সে যদি না করে তো এটা অন্যদের জন্য একটা ইনস্ট্যান্স হয়ে যাবে না,
যে এটা হলে না করলেও হয়, এটা কিছু নয়, কোর্টের মানে কোর্টের ইয়ের কিছু থাকবেই না। তো এই জায়গাগুলো আমার মনে হয় সমস্যা হবে, এটাতে আরো কিছু সেটা আসলে সমস্যাপক্ষ ব্যাপার, আমরা দেখবো আগামী দিনে। আসলে এই এত বিশাল এবং সুবিশাল একটা বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আলোচনা করছি, আমাদের সময় কত সময় মানে একদম একেবারে অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা করছি, সেজন্য আর কি। তো আমরা আজকে মূলত আলোচনা করছিলাম ভারতীয় ন্যায় সংহিতা আইন নিয়ে, এবং আলোচনায় আমাদের মাঝে ছিলেন শ্রী সুভাষ শিকদার, ডিরেক্টর, ত্রিপুরা ল ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। স্যার, আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই অল্প সময়ের মধ্যে আপনি আমাদেরকে খুব সহজেই বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা আইনটাকে বুঝিয়ে দিয়েছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন দূরদর্শন ত্রিপুরা, দেখতে থাকুন। নমস্কার।